আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই বাংলাদেশে কঠিন খেলা চলছিল। সেটা শেখ হাসিনাও আজ করতে পেরেছিল এবং ভারতও আজ করতে পেরেছিল। কিন্তু 36 দিনের মাথায় যে শেখ হাসিনার এভাবে পতন হয়ে যাবে সেটা শেখ হাসিনাও বুঝতে পারে নাই, ভারতও বুঝতে পারে নাই। আমেরিকা সিআইএ এবং পাকিস্তানের আইএসআই সহযোগিতায় বাংলাদেশের কিছু জঙ্গি সংগঠন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে একটি জঙ্গি হামলা ঘটায়। সেই জঙ্গি হামলা ফলে কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়ে যায়। আমরা সকলে অবগত আছি। শেখ হাসিনার পতন হওয়ার পরপরই কিন্তু বাংলাদেশের মধ্যে রয়ের যে ক্ষমতা ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা, তার ক্ষমতা খর্ব হয়। ভারত ও বাংলাদেশের রাজনীতিতে একেবারে কোণঠাসা হয়ে যায়। আমেরিকা মোটামুটি বাংলাদেশের রাজনীতি থেকে ভারতকে একেবারে কোণঠাসা করে দেয়। এই ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ভারতের চোখে চোখ রেখে কথা বলা শুরু করে, হুমকি ধামকি দেওয়া শুরু করে, ভারতের সাথে সম্পর্কের একেবারে অবনতি করতে শুরু করে। তলানিতে এসে ঠেকেছিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। ভারতও কিন্তু বাংলাদেশের সাথে দূরত্ব করতে শুরু করে। ভারত তারপর অনেক চেষ্টা করেছিল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে, কিন্তু ডক্টর ইউনূস ফিরিয়ে আনতে দেয়নি, ভারতের কথাও শুনেনি এবং আওয়ামী লীগের কার্যক্রম উপর নিষেধাজ্ঞা দিয়ে দেয়, স্থগিত করে রাখে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে। অনেক চেষ্টার পরেও যখন ভারত বিফল হয় তখন ভারত অপশন বি অ্যাপ্লাই করে, অপশন বিও যখন বিফল হয় তখন সি অ্যাপ্লাই করে। তখন ভারত চিন্তা করছে, আমি তো এখন আওয়ামী লীগকে ফিরাতে পারছি না, তাই অপশন সি হিসাবে জামাত যাতে ক্ষমতায় না আসতে পারে আগামী নির্বাচনে, আমার বিএনপিকে সমর্থন দিতে হবে। একটি রাজনৈতিক সরকার আসলেও বিএনপির সাথে কাজ করতে হবে, তখন আওয়ামী লীগকে ফিরানো সহজ হবে। সেই কারণে ভারত অনেক আগে থেকে বিতর্কতভাবে তারেক জিয়ার সাথে যোগাযোগ স্থাপন করা শুরু করে দেয়, খুব সিকিউর ভাবে, যাতে কেউ জানতে না পারে। যখন দেখতে পাচ্ছিল যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে তখনই গ্রিন সিগন্যাল দেয়, তারেক জিয়াকে কিছু সত্য দিয়ে দেয় যে আপনি বাংলাদেশ আসলে এই সকল কাজ করবেন প্রধানমন্ত্রী হলে। তারেক জিও মেনে নেয়, তারেক জিও বাংলাদেশে আসে, ভারতেরও সমর্থন থাকে। তারপরে 12ই ফেব্রুয়ারি একটি মাঙ্গভাগ্না নির্বাচনে, সেই নির্বাচনও ভারতের সমর্থন থাকে এবং সেই নির্বাচন সম্পূর্ণ খেলাটা খেলে দেয় ভারতের এনএসএর প্রধান বা ভারতের এনএসএর উপদেষ্টা অজিত ডোভাল। অজিত ডোভালের খেলায় কিন্তু যেখানে বিএনপি হেরে যায় সেখানে বিএনপি সিস্টেমেটিক ভাবে জয়লাভ করে। কারণ বিএনপিকে হারানোর জন্য ডক্টর ইউনূস গং এবং আমেরিকা চাচ্ছিল জামাতে ইসলাম ক্ষমতায় আসুক, ডক্টর ইউনূস চাচ্ছিল জামাত ইসলাম ক্ষমতায় আসুক। কেন যাচ্ছিল আমেরিকা জামাত ইসলাম ক্ষমতায় আসুক? তার মেইন রিজন হচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আসলে তাদের যে স্বার্থগুলো আছে সেটা হাসিল করা সম্ভব হবে তুলনামূলক ভাবে, কিন্তু বিএনপি ক্ষমতা আসলে সেটা সম্ভব হবে না। সে কারণে যখন সেই খেলায় ভারত জয়লাভ করে, টেকনিক্যালি ভাবে বিএনপিকে হারাতে পারে নাই ভারতের সমর্থনে এবং সিস্টেমেটিক ভাবে বিএনপি ক্ষমতায় চলে আসে, আওয়ামী লীগও ভূমিকা পালন করে, আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে নির্বাচন বানচাল করা নাই। আওয়ামী লীগও চেয়েছিল জাস্ট ডক্টর ইউনূসের বিদায় ঘটুক, একটি নির্বাচিত সরকার আসুক, রাজনৈতিক সরকার, সেটা পাতানো নির্বাচন হোক বা মাওবাহিনী নির্বাচন হোক। সেখানে যেটাই চেয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি ভারত, সেটাই কিন্তু ঘটেছিল, সেখানে ভারতের জয়লাভ হয়েছিল। সেই কারণে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমেরিকার এনএসএ প্রধান তুলসী গাওয়ার্ড ভারতের এনএসএ প্রধান অজিত ডোভালকে ফোন করে বলে কনগ্রেচুলেশন, মানে অভিনন্দন জানিয়েছে। কেন জানিয়েছে সেই অভিনন্দন? কারণ ভারত কূটনীতিকভাবে এই খেলায় জয়লাভ করেছে। 5ই আগস্টের খেলায় ভারত পরাজিত হলো, এই 12ই ফেব্রুয়ারি খেলায় ভারত জয়লাভ করেছে। সে কারণে তুলসী গাওয়ার্ড অজিত ডোভালকে অভিনন্দন জানিয়েছে। এটাই হচ্ছে সকল কিছু সারমর্ম, এটাই হচ্ছে রিয়েলিটি। আর তুলসী গাওয়ার্ড ভারতীয় বংশোদ্ভূত, আমরা সকলে অবগত আছি। আর ভারতের সাথে আমেরিকার এখন খুবই ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, সেটাও আমরা অবগত আছি। তাই আস্তে আস্তে মোটামুটি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনার জন্য এখন আমেরিকা এবং ভারত একসাথে হয়ে কাজ করবে। এখন নির্বাচিত একটি রাজনৈতিক সরকার এসেছে, আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগকেও ফিরিয়ে আনার জন্য কাজ চলমান আছে। বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এই কথা সকল কিছু বলার মানে হচ্ছে দিন শেষে বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে বিদেশি পরাশক্তিগুলো, সকলে আমরা সেটা অবগত আছি। কখনো কূটনীতিকভাবে আমেরিকা জয়লাভ করে, কখনো কূটনীতিকভাবে ভারত আমেরিকাকে পরাস্ত করে। তাদের মধ্যে খেলা চলে, বলির পাঠা হই আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের রাজনীতিবিদরা। তাদেরকে যেমনি নাচাই তারা তেমনি নাচে, তারাও বাংলাদেশকে তেমন করে নাচায়, বাংলাদেশের জনগণকে তেমন করে নাচে। আবার দেখবেন বিএনপি এখন ক্ষমতা এসেছে, কিছু বছর যাক বা কিছু মাস যাক,
বিএনপিকেও কিন্তু নাচানো শুরু করে দিবে বিশ্বের পরাশক্তিগুলো। ওই নাচানো যদি বিএনপি না নাচে, বিএনপিকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে, শেখ হাসিনার থেকেও খারাপ পরিণতি ভোগ করতে হবে তারেক জিয়াকে। এটাই রিয়েলিটি। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হোক, তারা চাইলেও অনেক কিছু নিজের ইচ্ছা মতো করতে পারে না। বিদেশি পরাশক্তিগুলো যেভাবে চাই চালানোর জন্য সেভাবে তারা চলতে হবে। তারা যদি সেভাবে না চলে তাহলে তাদের পরিণতি খুব ভয়াবহ ভোগ করতে হয়, এবং তাদের রাজনৈতিক দলের নেতাদেরকে পরিণতি খুব ভয়াবহ ভোগ করতে হয়। আবার এখানে ব্যাপার আছে, ভারত চাইবে একরকম ভাবে চালাতে, আমেরিকা চাইবে একরকম ভাবে চালাতে। তাই দুই দেশকে ব্যালেন্স করে চলতে হয়। যদি একেবারে আমেরিকা গ্যাসা হয়ে যায়, তাহলে ভারত কিন্তু খেলে দেওয়ার জন্য বসে থাকে। যদি একেবারে ভারত গ্যাসা হয়ে যায়, আমেরিকা খেলে দেওয়ার জন্য বসে থাকে। শেখ হাসিনাকে সিস্টেমেটিক ভাবে পাকিস্তান এবং আমেরিকা খেলে দেওয়ার জন্য অনেকদিন যাবত কেন বসেছিল? এই শেখ হাসিনা একেবারেই ভারত গ্যাসা হয়েছিল এবং চীনের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করছিল, যা একেবারে পাকিস্তানও পছন্দ করে নাই, আমেরিকাও পছন্দ করে না। আর আমেরিকা তো চেয়েছিল তারা সেন্ট মার্টিন দ্বীপ একটা ঘাঁটি গাড়বে, সেটাও কিন্তু শেখ হাসিনা দিতে চায়নি। আমেরিকার সাথে একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে আমেরিকা নিয়ে যা ইচ্ছা তা বক্তব্য দেওয়া শুরু করে, এবং ইসরায়েলকে নিয়েও শেখ হাসিনা সংসদে বক্তব্য দিয়েছিল। সে কারণে আমেরিকা অনেক আগে থেকে প্যাড আপ যে শেখ হাসিনাকে কিভাবে ফেলে দিতে হবে, শেখ হাসিনা রেজিমকে ফেলে দিয়ে আরেকটা রেজিমকে আনতে হবে। সেটা নিয়ে অনেক আগে থেকে ভারতের সাথে আমেরিকার সাথে কূটনীতিক দ্বন্দ্ব চলছিল, খেলাও চলছিল বাংলাদেশের মধ্যে। শেষ পর্যন্ত আমেরিকার সিএএ সফল হয়। 5 আগস্ট 16-17 মাস মোটামুটি সারা বাংলাদেশকে কব্জা করে রেখেছিল এই আমেরিকার সিএএ এবং পাকিস্তানের আইএসআই। 12 ফেব্রুয়ারি মাহবুবাগের নির্বাচনের পরে টেকনিক্যালি ভাবে কূটনীতিকভাবে ভারতের জয় হয় বিএনপি সরকার ক্ষমতায় আসার ফলে। এখন মোটামুটি একটা ব্যালেন্স চলে আসছে বাংলাদেশের রাজনীতিতে, আমেরিকা, ভারত এবং পাকিস্তানে। কিন্তু পাকিস্তানের পন্থীদের রাজনীতি আস্তে আস্তে বাংলাদেশে ক্ষমতা খর্ব হচ্ছে। পাকিস্তানের আইএসআই আস্তে আস্তে দুর্বল হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। এখন আবার রয়ের উত্থান হবে, সিআইও মোটামুটি থাকবে, কারণ আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ভালো হয়ে গিয়েছে। তাই বাংলাদেশে এখন যত কিছু সামনে ঘটবে, যা দেখতে পাবেন, মোটামুটি ভারতীয় কলকাঠি নাড়িয়ে কিন্তু ঘটাবে। এটা 100% ধরে রাখেন। খালি চোখে দেখতে পাবেন যে কি ভারত কিছু করছে না, কিন্তু ভারত ঠিকই গোয়েন্দা সংস্থা দিয়ে যা যা খেলার করছে। আমেরিকাও কিন্তু তাদের সিআইএ দিয়ে তাদের আধিপত্য ধরে রাখার জন্য বাংলাদেশে যা যা করার করছে। কূটনীতিকভাবে, মোরালিভাবে কিন্তু লড়াই চলতে থাকবে বাংলাদেশের মধ্যে ভারতের এবং সিএএ। কিন্তু সম্পর্ক ভালো থাকলো, আধিপত্য বাংলাদেশে ধরে রাখার জন্য তাদের গোয়েন্দা সংস্থাদের ফাইট চলতে থাকবে। আর এখানে বলির পাঠা হবে বাংলাদেশের রাজনীতিবিদরা। এটা বাস্তবতা। এখন হয়তো আরামায় এসে বিএনপি মনে করছে অনেক বছর ক্ষমতায় থাকতে পারবে, কিছুদিন যাক, তারপরে বুঝতে পারবে বিএনপি কত ধানে কত চাল। শেখ হাসিনা কিভাবে 16 বছর ক্ষমতায় ছিল, এত সোজা না বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকা। শেখ হাসিনা ছাড়া এর আগে কেউ 10 বছর বেশি বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারে না। হয়তো জেলে গিয়েছে, না হয় মারা গিয়েছে। তারেক জিয়ার ভাগ্যে কি লেখা আছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তিনি কি জেলে যাবে, নাকি মারা যাবে, নাকি খুব সুন্দরভাবে ক্ষমতাচ্যুত হবে? কারণ বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে পরাশক্তিগুলা। এটা মোটামুটি সকলে ক্লিয়ার, আজকে আরো ক্লিয়ার হয়ে গিয়েছেন। এগুলাই চলছে বিতর্কত খেলা, সামনে আরো খেলা বাকি আছে। স্লো পয়জনের মতো আস্তে আস্তে খেলাগুলা হতে থাকবে, স্টেপ টু স্টেপ আমরা দেখতে পাবো। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।